ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি। কখন বলা হয়ে থাকে সিকেডি? দীর্ঘমেয়াদী কিডনি রোগ কেন হয়ে থাকে? যার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকছে দীর্ঘদিন ধরে, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন অনিয়ন্ত্রিত থাকে, কিছু কিছু ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, সেই ওষুধগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে কিডনি বিকল করে দিতে পারে যদি আমরা দীর্ঘদিন ধরে সেবন করতে থাকি। চিকিৎসা কিভাবে করা হয়ে থাকে? চিকিৎসা করা যেতে পারে তার ভিতর যে কারণগুলো রয়েছে সে কারণগুলো মিনিমাইজ করবার চেষ্টা করা। আমরা কিছু চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ কিডনি রোগীদের ক্ষেত্রে হচ্ছে খাদ্য তালিকা। দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর সায়েম মোহাম্মদ বলছি হাউস অফ হিলিং থেকে। দর্শক আজ কথা বলবো আমরা কিডনি রোগ নিয়ে। কিডনি রোগের ভেতর সব থেকে কমন যদি একটি রোগের কথা বলি, এটিকে বলা হয়ে থাকে ক্রনিক কিডনি ডিজিজ, সংক্ষেপে বলা হচ্ছে সিকেডি। বাংলায় যদি বলতে চাই বলা যেতে পারে দীর্ঘমেয়াদী কিডনি রোগ অথবা দীর্ঘমেয়াদী কিডনি বিকল। এই রোগটি একটি সময় এটিকে বলা হতো ক্রনিক কিডনি ফেলিয়ার। ফেলিয়ার শব্দটি হয়তোবা রোগীদেরকে খুব আটকে দিত বা ঘাবড়ে দিত। পরবর্তীতে সায়েন্টিস্টরা এটিকে রিনেম করে তারা বলছেন ক্রনিক কিডনি ডিজিজ। কেন হয়ে থাকে? সব থেকে কমন যে কারণগুলো, সেই কারণগুলো আমাদের সমাজে কিন্তু বেশ বিদ্যমান আমাদের মানুষদের ভিতরে। একটি হচ্ছে ডায়াবেটিস। কারো যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে তার ক্ষেত্রে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ডায়াবেটিসটি যাদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত থাকে তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটি কিন্তু স্বাভাবিকভাবেই বেশি থাকছে। অর্থাৎ দুজন মানুষ, একজনের ডায়াবেটিস, দুজনেরই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে, একজনের নিয়ন্ত্রণে থাকছে আরেকজন মানুষের নিয়ন্ত্রণে থাকছে না। যার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকছে দীর্ঘদিন ধরে তার ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনাটি বেশি। আরেকটি রোগ আছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। হাইপারটেনশনও যদি কারো ক্ষেত্রে অনিয়ন্ত্রিত থাকে একটি লম্বা সময়, তাদের ক্ষেত্রেও এই দীর্ঘমেয়াদী কিডনি বিকল বা সিকেডি রোগটি হতে পারে। তার বাইরে আরো কিছু কারণ রয়েছে। আমাদের কিডনির ভেতর কিছু মেমব্রেন রয়েছে, সেই জায়গার মেমব্রেন গুলোতে যদি কোনো কারণে প্রদাহ হয়ে থাকে, এটিকে আমরা বলে থাকি গ্লোমেরুলোনেফ্রাইটিস, তখন হতে পারে। জন্মগত একটি কারণ রয়েছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, যে আমাদের জেনেটিক একটি চেঞ্জের কারণে কারো কারো কিডনিতে দেখা যায় যে অনেকগুলো সিস্ট থাকছে। সাধারণত 5টির বেশি সিস্ট যদি এক কিডনিতে থাকে তখন আমরা সন্দেহ করে থাকি এই ব্যক্তিটি পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত কিনা। ইন্টারেস্টিংলি এই রোগটি কিন্তু পরিবারের ভেতর রান করে, ফ্যামিলিতে থাকে, অর্থাৎ বাবা বা মা তাদের থেকে সন্তানের আসতে পারে, কখনো কখনো বাবা মা দুজনের থেকেই সন্তানে আসতে পারে। অর্থাৎ চতুর্থ কারণটি আমরা বলছি পলিসিস্টিক কিডনি ডিজিজ। তার বাইরে যে কারণ রয়েছে, যারা আমাদের ভেতর কিছুটা কম সচেতন তারা দেখা যাচ্ছে যে ব্যথা হয়েছে, হয়তো ফার্মেসি থেকে নিজে কিনে ব্যথার ওষুধ খাচ্ছেন। কিছু কিছু ব্যথার ওষুধ আপনার কিডনিকে বিকল করতে পারে। কখনো কখনো একটি ব্যথার ওষুধ থেকেও কিডনি সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে। আবার কখনো কখনো দীর্ঘমেয়াদী যারা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ প্রতিনিয়ত সেবন করছেন তাদের কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে বিকল হতে পারে। আরেকটি কমন ওষুধ যেটি আমাদের সমাজে আমরা রোজকার একটি বস্তুতে পরিণত হয়ে গেছে অনেক পরিবারে, গ্যাস্ট্রিকের সমস্যা নিবারণ করবার ওষুধ, যেটিকে সহজ করে প্রচলিতভাবে আমরা বলে থাকছি গ্যাসের ওষুধ। সেই ওষুধগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে কিডনি বিকল করে দিতে পারে যদি আমরা দীর্ঘদিন ধরে সেবন করতে থাকি। তার বাইরে কারো যদি বারবার প্রস্রাবের বা মূত্রনালীতে ইনফেকশন হয়, সেই ইনফেকশনটি কখনো কখনো কিডনিতে পার্মানেন্ট ক্ষত তৈরি করতে পারে। তাছাড়া মূত্রনালীর যে প্রস্রাব বের হবার যে রাস্তা, সেই রাস্তাটি যদি কোনো কারণে স্বাভাবিকের থেকে ব্যতিক্রম থাকে তখন ব্যাকফ্লো তৈরি করে সে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। অর্থাৎ দীর্ঘমেয়াদী কিডনি বিকল বা ক্রনিক কিডনি ডিজিজের আমরা বেশ কয়েকটি কারণ আলোচনা করলাম। চিকিৎসা কিভাবে করা হয়ে থাকে? চিকিৎসা করা যেতে পারে তার ভিতর যে কারণগুলো রয়েছে সে কারণগুলো মিনিমাইজ করবার চেষ্টা করা। অর্থাৎ প্রথম আমরা কারণ বলেছি ডায়াবেটিস।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা এক। দ্বিতীয় হচ্ছে কি দিয়ে আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকেডি রোগীদের ক্ষেত্রে। কিছু কিছু ডায়াবেটিসের মেডিসিন আছে যারা কিডনি রোগের যে চলমান গতি আছে সেই গতিটিকে স্লো করে দিতে পারে, থামিয়ে দিতে পারে, থামানোর চেষ্টা করতে পারে, সম্পূর্ণ বন্ধ করতে পারবে না, তবে গতিকে স্লো করতে পারে। তখন একজন চিকিৎসকের দায়িত্ব হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকলেই চলবে না, কিডনি রোগের গতি কমায় এই ধরনের ওষুধ ব্যবহার করবার চেষ্টা করা। তৃতীয় হচ্ছে উচ্চ রক্তচাপ। তাহলে উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও একই কথা, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে হবে, কি দিয়ে নিয়ন্ত্রণ করছি সেটিও গুরুত্বপূর্ণ। কিছু কিছু রক্তচাপ প্রতিরোধী ওষুধ কিডনি রোগের গতিকে কমাতে পারে, সেই ধরনের ওষুধ সিলেক্ট করার চেষ্টা করে থাকেন চিকিৎসকরা। যখন একজন কিডনি রোগী আমাদের কাছে এসে থাকেন, তার ক্রিয়েটিনিনটা বেড়েছে, আমরা প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ দিয়ে থাকি, তখন কেউ কেউ আমাদের কাছে জানতে চান যে এটি তো ডায়াবেটিসের ওষুধ, এটি তো প্রেশারের ওষুধ, আমি তো আপনার কাছে এসেছি আমার কিডনি রোগ নিয়ে, কিডনির কার্যক্ষমতা কমে যাচ্ছে বা সেরাম ক্রিয়েটিনিন এটি বেড়ে যাচ্ছে, সেই জন্য আপনি তো এটি কমবার জন্য কোনো ওষুধ দিলেন না। হ্যাঁ দর্শক, এই তথ্যটি ইন্টারেস্টিং। ক্রিয়েটিনিন কমবার জন্য নির্দিষ্ট করে কোনো ওষুধ দুনিয়াতে কোথাও আবিষ্কার হয় না। অর্থাৎ যে রিস্ক ফ্যাক্টর গুলো কিডনিকে দুর্বল করে সেই রিস্ক ফ্যাক্টর গুলোকে দমন করবার ওষুধ রয়েছে, কিন্তু সরাসরি ক্রিয়েটিনিন কমবার ওষুধ নেই। তার বাইরে যে আমরা কিছু চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ কিডনি রোগীদের ক্ষেত্রে হচ্ছে খাদ্য তালিকা। কিডনি রোগীদের দেখবেন চিকিৎসকদের কাছে গেলে আমরা বেশ বড় একটি খাদ্য তালিকা দিয়ে দিই যে আপনি এই খাবারগুলো গ্রহণ করবেন না। আবার কখনো কখনো বলে দিই এই খাবারগুলো আপনি অল্প পরিমাণে গ্রহণ করতে পারবেন। কেন এমনটি করা হয়ে থাকে? দেখুন, কিডনির কাজ হলো বর্জ্য নিষ্কাশন। এই বর্জ্য নিষ্কাশন করতে গিয়ে যখন সে ভালোভাবে বর্জ্য নিষ্কাশন করতে পারছে না, তখন শরীরে কিছু কিছু উপাদানের পরিমাণ বেড়ে যেতে পারে। তার ভেতর একটি হলো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। সঙ্গত কারণেই যেসব খাবারে ইউরিক অ্যাসিড বাড়তে পারে সেই খাবারগুলো আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে পরিমাণ মডারেশন নিয়ে আসতে বলি। আরেকটি উপাদান রক্তে পটাশিয়াম নামে একটি লবণ রয়েছে। কখনো কখনো কিডনি রোগীদের দেখা যায় যে এই পটাশিয়াম লবণের মাত্রাটি বেড়ে যায়। পটাশিয়াম লবণ বেড়ে গেলে এটি বেশ ঝুঁকির কারণ হতে পারে। আমাদের হার্টকে সে হঠাৎ করে বন্ধ করে দিতে পারে। হার্ট বন্ধ হয়ে যাওয়া মানে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট মানে তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে মৃত্যু নিশ্চিত। তো পটাশিয়াম যেসব খাবারে বেড়ে যেতে পারে সেসব খাবারের তালিকাও আমরা দিয়ে দিই যে এই খাবারগুলো খাওয়া যাবে না। অর্থাৎ কিডনি রোগীর ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলো কমাতে হবে, যেমনটি ডায়াবেটিস, ব্লাড প্রেশার। তার বাইরে আমরা এই রোগীদের ক্ষেত্রে কোলেস্টেরল কমানোর ওষুধও ব্যবহার করে থাকি। তার বাইরে কিছু খাবারে আমরা মডিফিকেশন করতে বলি। যদি মোটা দাগে বলি, সিকেডি রোগের অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা এই তিনটির ভিতর সীমাবদ্ধ। দীর্ঘমেয়াদী কিডনি রোগকে আমরা 5টি স্টেজে ভাগ করে থাকি। স্টেজ 5-এ যখন একজন রোগী অর্থাৎ লাস্ট স্টেজে চলে গিয়েছেন, তখন কেবলমাত্র এই ওষুধ এবং খাদ্য তালিকা নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব নয়। তখন একজন মানুষকে চিকিৎসা যেটি আমরা অফার করে থাকি সেটি হলো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। অর্থাৎ কিডনির ফাংশনকে আমরা রিপ্লেস করব। কিভাবে করা যেতে পারে? দুটি ভাবে করা যেতে পারে এটি। একটি হচ্ছে যে ডায়ালাইসিস, একটি হলো কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন। ডায়ালিসিসের ক্ষেত্রে সাধারণত মোটা দাগে আমরা যদি বলি দুভাবে ডায়ালিসিস করা হয়ে থাকে। একটি হচ্ছে হিমোডায়ালাইসিস, অর্থাৎ আমাদের শরীর থেকে দূষিত রক্তটুকু বের করে একটি পাম্পের মাধ্যমে সেটিকে যতটুকু সম্ভব পিউরিফাই করে আবার সেটি শরীরে পুশ ব্যাক করানো। আরেকটি ইন্টারেস্টিং ধরনের ডায়ালাইসিস প্রক্রিয়া আছে যেটি আমরা রোগীর শরীরের পেটের ভেতরেই, পেটের যে স্বাভাবিক পর্দা রয়েছে সেই পর্দাটিকে আমরা ব্যবহার করি এই বর্জ্যটিকে পিউরিফাই করবার জন্য। সেটিকে আমরা বলি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আরেকটি যেটি বলেছি কিডনি প্রতিস্থাপন। যদি কম্পেয়ার করি ডায়ালাইসিস নাকি প্রতিস্থাপন, কোনটি দীর্ঘমেয়াদে বেটার রেজাল্ট দিতে পারে একজন রোগীকে, নিঃসন্দেহে সেটি কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপনের অর্থাৎ হলো আরেকজন মানুষের দেহ থেকে রোগীর শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করে দেয়া।
সেই ক্ষেত্রে অনেক হিসাব নিকাশের ব্যাপার রয়েছে। কার থেকে নেওয়া হচ্ছে, তার রক্তের কিছু বেসিক প্যারামিটারের সাথে যিনি গ্রহীতা তার রক্তের প্যারামিটার গুলো মিলছে কিনা সেটাকে আমরা বলে থাকি HLA, সেই ম্যাচিং গুলো আছে কিনা, ব্লাড গ্রুপ ম্যাচিং আছে কিনা, এই ধরনের বেশ কিছু অ্যাসেসমেন্ট শেষ করে এই প্রতিস্থাপন করা যেতে পারে। আপনারা জানলে খুশি হবেন, বাংলাদেশে কিন্তু বিশেষ করে রাজধানীতে হরহামেশাই কিডনি প্রতিস্থাপন হয়ে থাকে। এবং আমি যদি খুব তথ্যভিত্তিক বলছি না, তবে যদি আমার অভিজ্ঞতা এবং অনুমান নির্ভর বলে আমার ধারণা ঢাকা শহরে প্রতিদিন অন্তত 20 থেকে 25টা কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারি হয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। কিডনি রোগ নিয়ে আমার ধারণা আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়া গিয়েছে, কিছুটা এনলাইটেন করা গিয়েছে। সামনে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, সাথেই থাকুন।